খবর বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। আমার নাম মাহি। আজ আমি আপনাদের সাথে আমার জীবনের এমন এক গোপন অধ্যায় শেয়ার করতে যাচ্ছি, যা শুনলে হয়তো আপনারা আমাকে ঘৃণা করবেন অথবা আমার অসহায়ত্ব বুঝতে পারবেন। এই গল্পটি একান্তই আমার ব্যক্তিগত, যা আজ পর্যন্ত এই চার দেয়ালের বাইরে কেউ জানে না। গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী কোনো গোপন সত্য ঘটনা আপনারা মিস না করেন। চলুন শুরু করা যাক আমার জীবনের সেই নিষিদ্ধ গল্প। আমার বিয়ে হয়েছিল আজ থেকে প্রায় 3 বছর আগে। মধ্যবিত্ত পরিবার, তবে বেশ সাজানো গোছানো সংসার। আমার বরের নাম রাকিব। বিয়ের মাত্র 6 মাসের মাথাতেই রাকিবকে বাড়ি জমাতে হলো মধ্যপ্রাচ্যে। সংসারের অভাব অনটন মেটানোর জন্য এছাড়া আর কোনো উপায় ছিল না। রাকিব চলে যাবার পর এই বড় বাড়িতে আমি, আমার শাশুড়ি মা আর আমার শ্বশুরমশাই, এই 3 জনেই ছিলাম। আমার শ্বশুরমশাই, যাকে আমি বাবা বলে ডাকি, তিনি ছিলেন বেশ গম্ভীর প্রকৃতির মানুষ। নাম তার ইমতিয়াজ সাহেব। সরকারি চাকরি থেকে অবসর নিয়েছেন বছর 2 হলো। শরীরে বয়সের ছাপ পড়লেও তার ব্যক্তিত্ব ছিল ধারালো। আর আমার শাশুড়ি মা ছিলেন দীর্ঘদিনের অসুস্থ। বাতের ব্যথায় তিনি বেশিরভাগ সময় বিছানাতেই শুয়ে থাকতেন। রাকিব বিদেশে যাওয়ার পর প্রথম দিকে টাকা পাঠাতো ঠিকঠাক, কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই কোম্পানি ঝামেলা করায় টাকা পাঠানো অনিয়মিত হয়ে গেল। বাড়ির বউ হিসেবে আমার হাত খরচ বা ব্যক্তিগত প্রয়োজনের জন্য আমি পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়লাম শ্বশুরমশাইয়ের ওপর। রাকিব ফোন করে শুধু সান্ত্বনা দিত, আর কটা দিন সহ্য করো মাহি, সব ঠিক হয়ে যাবে। কিন্তু অভাব কি আর সান্ত্বনায় মেটে? ঘটনার সূত্রপাত এক বর্ষণমুখর দুপুরে। সেদিন সকাল থেকেই আকাশ কালো করে বৃষ্টি। শাশুড়ি মা ওষুধ খেয়ে ঘুমিয়েছিলেন। কাজের মেয়েটা বৃষ্টির জন্য আসেনি। আমি রান্নাঘরে খিচুড়ি রান্না করছিলাম। ইমতিয়াজ বাবা ড্রয়িং রুমে বসে খবরের কাগজ পড়ছিলেন। রান্না শেষ করে আমি যখন বাবাকে খাবার দিতে গেলাম, তখন হঠাৎ করে লোডশেডিং হলো। ঘরটা বেশ অন্ধকার হয়ে গেল। আমি ট্রে হাতে দাঁড়িয়েছিলাম। বাবা বললেন, বৌমা, মোমবাতিটা একটু জ্বেলে দাও তো। আমি মোমবাতি খুঁজতে ড্রয়ারের দিকে এগোলাম। অন্ধকারে আমার পায়ে টেবিলের পায়া লেগে আমি হুমড়ি খেয়ে পড়তে যাচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তেই বাবা আমাকে ধরে ফেললেন। আমার কোমর জড়িয়ে ধরে তিনি আমাকে পতনের হাত থেকে বাঁচালেন। কিন্তু সেই বাঁচানোটা যেন সাধারণ ছিল না। অন্ধকারে তার শক্ত হাতটা আমার কোমরের নরম মাংসে চেপে বসল। সাধারণত কেউ পড়ে গেলে ধরে তুলে দিয়ে ছেড়ে দেয়, কিন্তু বাবা আমাকে ছাড়লেন না। কয়েক সেকেন্ডের জন্য সময়টা যেন থমকে গেল। আমার পিঠের সাথে ওনার বুকে স্পর্শ লাগতেই আমার শরীরের ভেতর দিয়ে কেমন যেন একটা বিদ্যুৎ খেলে গেল। আমি বুঝতে পারছিলাম এটা ভুল, কিন্তু আমি নড়তে পারছিলাম না। ওনার নিঃশ্বাস আমার ঘাড়ে এসে পড়ছিল, গরম আর ভারী। তিনি ফিসফিস করে বললেন, ব্যথা পাওনি তো মা? কিন্তু তার গলার স্বরে মা ডাকটা চেয়েও বেশি ছিল, এক পুরুষালী আরতি। ওনার হাতের আঙুলগুলো আমার পেটের কাছে শাড়ির ভাঁজে সামান্য নড়াচড়া করল। আমি নিজেকে ছাড়িয়ে নিয়ে তোতলে বললাম, না না বাবা, ঠিক আছি। আমি দ্রুত সরে গিয়ে মোমবাতি জ্বালালাম। আলো জ্বলে উঠতেই দেখলাম ওনার চোখে এক অদ্ভুত দৃষ্টি। সেই দৃষ্টিতে স্নেহ নেই, আছে কাদিম ক্ষুধা। আমি কোনো মতে খাবার দিয়ে নিজের ঘরে চলে এলাম। বুকটা তখনও ধপধপ করছে। ভয় আর এক অজানা উত্তেজনায় আমার শরীর কাঁপছিল। সেই ঘটনার পর থেকে আমি বাবাকে এড়িয়ে চলার চেষ্টা করতাম, কিন্তু একই বাড়িতে থেকে কি আর পালানো যায়? আর তাছাড়া টাকার প্রয়োজনে আমাকে বারবার ওনার কাছেই হাত পাততে হতো। মাসখানেক পরের কথা, আমার মায়ের খুব অসুস্থতা ধরা পড়ল। বাবার বাড়ি থেকে ফোন এলো, জরুরি ভিত্তিতে 10,000 টাকা লাগবে। রাকিবের নাম্বারে ফোন করে তাকে পেলাম না। পেলেও লাভ হতো না, কারণ ওর হাতে টাকা নেই। আমার হাতে জমানো কানা করেও নেই। উপায় না দেখে আমি ইমতিয়াজ বাবার কাছে গেলাম। তিনি তখন নিজের ঘরে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন। আমি দরজায় টক্কা দিয়ে ভেতরে ঢুকলাম। বাবা, একটা কথা ছিল, আমি নিচু গলায় বললাম। তিনি উঠে বসলেন। বল বৌমা। আমার মায়ের শরীর খুব খারাপ, ডাক্তার দেখাতে হবে। যদি 1010 টাকা। তিনি আমার দিকে তাকালেন। সেই দৃষ্টি, আমি চোখ নামিয়ে নিলাম। তিনি খাট থেকে নেমে আমার খুব কাছে এসে দাঁড়ালেন, এত কাছে যে আমি ওনার গালের পুরনো পারফিউমের গন্ধ পাচ্ছিলাম। টাকা তো আমি দিতে পারি বৌমা। কিন্তু তিনি থামলেন। আমি অবাক হয়ে তাকালাম। কিন্তু কি বাবা? আমারও তো একাকিত্ব কাটে না। তোমার শাশুড়ি তো থেকেও নেই। এই বয়সে এসে একটু সঙ্গ, একটু আদর যত্ন কি আমার প্রাপ্য না?
কথাগুলো তিনি সরাসরি বললেন না, কিন্তু তার ইঙ্গিত ছিল পরিষ্কার। আমার কান গরম হয়ে গেল। আমি পিছিয়ে যেতে চাইলাম, কিন্তু তিনি আমার হাতটা খপ করে ধরে ফেললেন। রাকিব তো নেই, তুমিও তো একা। আমাদের দুজনের একাকিত্ব কি আমরা ভাগ করে নিতে পারি না? আমি হাত ছাড়ানোর চেষ্টা করলাম। বাবা, এসব কি বলছেন? এটা পাপ। তিনি আমার হাতটা টেনে নিজের বুকের উপর রাখলেন। পাপ পুণ্য সব সমাজের তৈরি, মাহি। এই 4 দেয়ালের ভেতর কেউ জানবে না। তুমি তোমার মায়ের চিকিৎসার টাকা পাবে, আর আমি পাবো একটু শান্তি। আমার চোখের সামনে মায়ের অসুস্থ মুখটা ভেসে উঠল। আবার নিজের এই অসহায়ত্বর, রাকিবের অক্ষমতা, সব মিলিয়ে আমি যেন এক অতল গহ্বরে তলিয়ে যাচ্ছিলাম। আমার এই দুর্বল মুহূর্তের সুযোগটাই তিনি নিলেন। তিনি ধীরে ধীরে আমার মুখের কাছে মুখ আনলেন। আমি জমে গেলাম। তিনি আমার কানের লতি আলতো করে স্পর্শ করলেন। আমার শরীরের লোম খাড়া হয়ে গেল। এক অদ্ভুত শিহরণ আমার মেরুদণ্ড বেয়ে নিচে নেমে গেল। আমি জানতাম আমাকে বাধা দিতে হবে, কিন্তু আমার শরীর যেন আমার কথা শুনছিল না। রাকিব নেই আজ প্রায় 1.5 বছর। আমার যৌবনও তো তার দাবি রাখে। অবচেতন মনে জমে থাকা তৃষ্ণা আর পরিস্থিতির চাপে আমি সেদিন পাথর হয়ে দাঁড়িয়ে রইলাম। তিনি যখন দেখলেন আমি বাধা দিচ্ছি না, তখন তার সাহস বেড়ে গেল। তিনি আমার কোমরে হাত দিয়ে আমাকে তার শরীরের সাথে মিশিয়ে ধরলেন। ওনার শরীরের উত্তাপ আমার শরীরে সঞ্চারিত হচ্ছিল। তিনি ফিসফিস করে বললেন, ভয় পেও না, কেউ জানবে না। তারপর তিনি যা করলেন তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। তিনি আমার শাড়ির আঁচলটা সামান্য সরিয়ে আমার কাঁধে হাত রাখলেন। ওনার খসখসে হাতের স্পর্শে আমার শরীরটা যেন মোমের মতো গলে যেতে লাগলো। আমি চোখ বন্ধ করে ফেললাম। নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে আমি ওনার কাঁধে মাথা রাখলাম। সেই দুপুরে দরজা বন্ধ করে যে সম্পর্ক তৈরি হলো তা সামাজিকভাবে অবৈধ, ঘৃণ্য, কিন্তু সেই মুহূর্তে মনে হচ্ছিল এটাই হয়তো আমার পাওনা ছিল। তিনি আমাকে বিছানায় বসালেন। তার অভিজ্ঞ হাতের ছোঁয়ায় আমি আমার সব প্রতিরোধ ভুলে গেলাম। তিনি যখন আমার ঠোঁটে ঠোঁট ছোঁয়ালেন, তখন আমার মনে হলো আমি এক নিষিদ্ধ জগতে প্রবেশ করছি। ওনার শরীরের দিকে তাকানোর বা ওনাকে স্পর্শ করার সময় আমার নিজের শরীরের ভেতর কেমন যেন এক অদ্ভুত উত্তেজনার সৃষ্টি হচ্ছিল। আমি নিজের উপর থেকে সব নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। ওনার চওড়া পিঠে হাত বুলিয়ে আমি ওনাকে আরও কাছে টেনে নিলাম। আমার বুকের ভিতর জমে থাকা দীর্ঘদিনের হাহাকার যেন আজ এই অসম ও অবৈধ সম্পর্কের মাধ্যমে মুক্তি খুঁজছিল। সেই দিন তিনি আমাকে টাকা দিয়েছিলেন, মা সুস্থ হয়েছিল, কিন্তু আমি অসুস্থ হয়ে পড়েছিলাম এক গোপন পাপবোধে। তবে আশ্চর্যের বিষয় হলো, সেই পাপবোধের সাথে মিশেছিল এক তীব্র নেশা। এরপর থেকে এটা একটা রুটিন হয়ে গেল। শাশুড়ি মা ঘুমালে বা বিকেলে যখন বাড়ি ফাঁকা থাকতো, আমি আর বাবা এক হয়ে যেতাম। রাকিব যখন ফোন করত, আমার গলার স্বর কাঁপত। মনে হতো আমি প্রতারক। কিন্তু ইমতিয়াজ বাবার ওই আগ্রাসী ভালোবাসা, ওই নিষিদ্ধ ছোঁয়া আমাকে চুম্বকের মতো টানত। একদিন বিকেলে আমি বারান্দায় কাপড় নাড়ছিলাম। বাবা এসে পেছন থেকে আমাকে জড়িয়ে ধরলেন। আমি চমকে গিয়ে বললাম, কেউ দেখে ফেলবে? তিনি হেসে আমার ঘাড়ে মুখ গুজে বললেন, কেউ দেখবে না, তুমি শুধু আমার। তিনি আমাকে ব্ল্যাকমেল করতেন না সরাসরি, কিন্তু এক প্রকার ইমোশনাল জালে আটকে ফেলেছিলেন। কখনো গয়না কিনে দিতেন, কখনো দামি শাড়ি, আর বিনিময়ে চাইতেন আমার শরীর, আমার সঙ্গ। আমিও ধীরে ধীরে এতে অভ্যস্ত হয়ে পড়েছিলাম। মনে হতো রাকিব আমাকে যা দিতে পারেনি তা আমি এখানে পাচ্ছি। কিন্তু সব পাপের একটা শেষ থাকে, বা হয়তো থাকে না। আমরা এখনো একই ছাদের নিচে আছি। রাকিব হয়তো আগামী মাসে দেশে আসবে। আমি জানি না তখন আমি ওর চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারবো কিনা, কিন্তু আপাতত এই বন্ধ দরজার ওপাশে আমাদের এই নিষিদ্ধ খেলা চলছেই। কেউ জানে না এই শান্তশিষ্ট সংসারের আড়ালে কি ঝড় বয়ে যাচ্ছে প্রতিদিন। আমি মাহি। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে নাকি নিজের অবদমিত কামনার বশে, তা আমি আজও জানি না। আপনারা আমাকে বিচার করবেন নাকি আমার জায়গায় নিজেকে বসাবেন, সেটা আপনাদের উপর। বন্ধুরা, এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন।